স্বাগতানুর পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতা আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য সংখ্যক। নতুন সরকার গঠিত হবার পর উপদেষ্টা পরিষদে নারীর সংখ্যাও উল্লেখ করার মতোই। নতুন সরকারে আলাদা করে নারীর অবস্থান কি হতে পারে? আন্দোলন করা নারীদের বৈষম্যহীনতার যে আকাঙ্ক্ষা তা কি এবার পূরণ হবে? আজ অন্য পক্ষে আলোচনা, নতুন সরকার কি নারীর প্রতি বৈষম্যহীন সমাজ গড়বেন এই বিষয়ে। সাথে আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শাহিন আনাম এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের সংগঠক প্রাপ্তি তাপসী। আপনাদের দুজনকেই স্বাগত। শাহিন আনাম, আপনার কাছে আসলে প্রথমে আসতে চাই, প্রাপ্তির কাছে আমরা পরে একটু অভিজ্ঞতাও শুনবো। আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক ছিল নারী অধিকার কর্মীদের, সেখানে আপনি একজন ছিলেন। কি কথা হয়েছিল সেটা যদি একটু বলেন, কারণ আমরা যেটুকু জানি সেটুকু খুব অল্প করে জানি, যেহেতু আপনি ভেতরে ছিলেন সেই বিষয়টা যদি একটু বলেন। আসলে অনুষ্ঠানটা আমি খুবই আশাবাদী আমি যে গেলাম, কারণ যেটা খুব গুরুত্বপূর্ণ যে উনি কিন্তু আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন। উনি কিন্তু নিজে অত কথা বলেন নাই, খালি অবশ্যই ওনার অঙ্গীকার করলেন যে এই সরকার নারীর যে বৈষম্যগুলো আছে সেটা দূরীকরণ, এটা ওনার জন্য একটা প্রধান। এটা আমরা সবাই খুবই উল্লেখযোগ্য যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় উনি এখনও ওনার কাছে রেখেছেন। এবং আমি আমার বক্তব্যে বলেছি যে এই মন্ত্রণালয়ের কোনো সবসময় এটাকে একটু খাটো করে দেখা হয়, আপনি যে আপনার কাছে রেখেছেন এটার প্রেস্টিজ কিন্তু। তাই আমাদের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা, কারণ এত বড় সফলতার পরে যে নারীরা এই বৈষম্য শেষ হবে এবং নারীদের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, এটাই কিন্তু আমাদের আকাঙ্ক্ষা এবং আমরা আশা করছি। বিভিন্ন স্তরের নারীদের উনি ডেকেছেন, যেটা আবার আমি বলবো প্রশংসনীয়। কয়েকজনকে ডাকেন নাই, গার্মেন্টস শ্রমিক, স্টুডেন্ট, শিক্ষার্থী, আমরা যারা নারী আন্দোলনের সঙ্গে অনেক বছর ধরে আছি, একাডেমিক, সবাইকে উনি ডেকেছেন। এবং মূলত সেখানে ওনাকে পরামর্শ দেওয়া হলো কি কি করতে হবে। যেমন বৈষম্য বিরোধী, যেমন বৈষম্যমূলক অনেক আইন আছে, সেগুলো কি সংস্কার করা হবে নাকি। তারপরে নারীদের যে বিভিন্ন সেক্টরে যে বৈষম্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সোশ্যাল সেফটি নেট, গার্মেন্ট মেয়েদের যে মজুরি, সে যারা ওয়ার্কিং ক্লাস, যারা উপার্জন করে, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরে, তাদের জন্য কি কিছু করা হবে নাকি। এরকম আমি যেটা বললাম যে নারীর অস্বীকৃত কাজের স্বীকৃতি দেওয়া হবে নাকি, কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ নারী যারা গৃহস্থালিতে আছেন, পিছনে পর্দার আড়ালে কাজ করেন, তাদের কোনো মর্যাদা নাই, মূল্যায়ন নাই, সেটা উনি করবেন নাকি। সো উনি কিন্তু সব কথা খুবই মনোযোগ দিয়ে শোনেন। সেখানে ওনার চারজন উপদেষ্টা, নারী উপদেষ্টা ওনারাও ছিলেন, ওনারা নোট নিয়েছেন। আমরা সবাই আমাদের অভিজ্ঞতা, আমাদের মেধা বুদ্ধি, আমরা যেটা বিশ্বাস করি, বিশেষ করে নারী আন্দোলনের প্রেক্ষাপট সামনে রেখে আমরা আমাদের। আমি আবারও আপনার কাছে ফিরবো, একটু প্রাপ্তি তাপসী, আপনার কাছে আসলে জানতে চাই। আমি যখন পড়ছিলাম আমি বলছিলাম যে ছাত্র আন্দোলন, হ্যাঁ, বলার সময় কিন্তু আমরা বলছি না শিক্ষার্থী আন্দোলন, হ্যাঁ, অথচ কত বড় একটা ভূমিকা আপনারা রেখেছেন ছিল। সেই জায়গা থেকে যদি আপনি আন্দোলনের সময় আর আন্দোলনের পরে এখন যে পটভূমি, দুটার কোনো পার্থক্য পাচ্ছেন কিনা, নাকি সব ঠিকঠাক চলছে, বা কি হলে আসলে মনে হয় যে আরেকটু ভালো হতো? খুবই চমৎকার প্রশ্ন। আসলে আমরা অনেকেই মনে করি ছাত্র শব্দটি একটি জেন্ডার নিউট্রাল শব্দ, কিন্তু ছাত্র শব্দটি কিন্তু লিঙ্গ নিরপেক্ষ শব্দ নয়। আমরা দেখেছি যে 98-এ যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী ছাত্রী আন্দোলন হলো, তখন কিন্তু এটাকে ছাত্রী আন্দোলনই বলা হচ্ছিল, কারণ ছাত্রীরাই সামনে এসে নেতৃত্বদানের মাধ্যমে সেই 98-এর ধর্ষণ বিরোধী আন্দোলনটি করে। তো সেই জায়গা থেকে আসলে ছাত্র সংসদ, ছাত্র আন্দোলন, এই শব্দগুলো
স্বভাবতই নারীকে, নারীর যে অংশগ্রহণ, নারীর যে অস্তিত্ব, সেটাকে একটু পিছনে দিকে নিয়ে যায়। কিন্তু তারপরেও আমরা সমতার লক্ষ্যে বৈষম্যের বিরুদ্ধে তো আমাদের সকলেরই অবস্থান। আপনি দেখে থাকবেন এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে নারীদের অবস্থান, নারীদের অংশগ্রহণ খুবই প্রশংসনীয় ছিল এবং সামনের সারিতে দাঁড়িয়ে কোনো কিছুর ঝুঁকির পরোয়া না করে আমরা হচ্ছে নারীরা, নারী শিক্ষার্থীরা সকলে হচ্ছে সামনের কাতারে এসে আন্দোলন করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আসলে কতজন নারী সমন্বয়ককে সামনে আসতে দেখছেন? আমরা দেখছি নুসরাতকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ওনার অনেক সাক্ষাৎকার দেখছি, কিংবা আমরা উমামা ফাতেমার কথা দেখছি, কিন্তু আদতে যারা একদম নারী সমন্বয়কও নন, ধরুন যারা নারী আন্দোলনকারী, তাদের কতজনের কথা আমরা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় উঠে আসতে দেখছি? আসলে দেখছি না, এটি হচ্ছে সত্য কথা। এখন আপনি যদি আমাকে পার্থক্য জিজ্ঞেস করেন যে এই দুইটির মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল জনগণেরই বাংলাদেশের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল। নারীরা কিংবা ছাত্রীরা যদি বলি, আমরাও কিন্তু এর ব্যতিক্রম নই। কিন্তু আমাদের শঙ্কাটা এই জায়গায়, আমরা কিন্তু দেখছি অনেক বেশি পাপেট নারীদের একটি অবস্থান। মানে আমি এক্স্যাক্টলি, মানে আমি এই বিষয়টিকে বলি যে শুধুমাত্র শোকেস করা। আপনার পাশে আপনি একজন নারীকে বসিয়ে রাখছেন সংবাদ সম্মেলনে, কিন্তু সেই নারীর কোনো এজেন্সি নেই, তাকে আপনি কোনো কথা বলতে দিচ্ছেন না, নারীর কথাকে আপনি গ্রহণ করছেন না, নারীর গুরুত্বই দিচ্ছেন না, নারীর এজেন্সিকে আপনি স্বীকার করছেন না। তাকে তো আমি নারী ক্ষমতায়ন বলবো না, কিংবা তাকে আমি নারীর কথাও সামনে এগিয়ে আসা বলবো না। সেই জায়গা থেকে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি, আমি কিন্তু আসলে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, আমি শঙ্কিত। কারণ আমরা গতকাল রাতেও খবর পেয়েছি যে এত কিছু বন্যা পরিস্থিতির মধ্যেও খাগড়াছড়িতে 2টি ধর্ষণ সংঘটিত হয়েছে। সেই জায়গা থেকে এই যে খাগড়াছড়িতে আমার যে আদিবাসী বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে, তাহলে বৈষম্য কিভাবে? একদম, তাহলে বৈষম্যটা আমরা কোন জায়গায় সরালাম? আমরা হচ্ছে তনু হত্যা, কল্পনা চাকমা হত্যা, এগুলো নিয়ে আমরা এখনো কথা বলছি, কিন্তু আমরা দেখছি যে কল্পনা চাকমা কোথায়, সেই গ্রাফিতিটাও পার্বত্য চট্টগ্রামে আমার শিক্ষার্থী ভাই বোনেরা আঁকতে দেওয়া হয়নি, তাদেরকে করতে দেওয়া হয়নি। তাহলে বৈষম্য তো আসলে মানে নির্মূল হচ্ছে না। আমরা তো একটি বৈষম্যর মধ্যেই বসবাস করছি। আর নারী পুরুষ বৈষম্যের কথা যদি বলেন, নারীদের লড়াই, নারীদের অস্তিত্বের লড়াই, রাজপথের লড়াই সারা জীবন ধরে আমরা করে আসছি, থাকবেই। আমি আবারও প্রাপ্তি আপনার কাছে ফিরব। প্রাপ্তির কথা ধরে যদি আপনি একটু আসি শাহিনানম, যে বৈষম্য বিরোধী শব্দটা আমরা এত গত 2 মাস ধরে এত বলছি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সেটাই, যে এক ধরনের টেনশনও কিন্তু আছে যে নারীরা আসলে ঠিক মতো, এখন জানি না আমি এটা আসলে অতিরঞ্জিত কোনো এক্সাজারেট করা কিনা, যে নারীরা ঠিক মতো ঘরের বাইরে বের হতে পারবে কিনা, নারীদেরকে বিশেষ কোনো পোশাক পরতে হবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু এক ধরনের টেনশন আছে। এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যেও সেই এমন কেউ আছেন যাতে আসলে এক ধরনের ভীতি অনেকের মধ্যেই রয়ে গেছে, প্রাপ্তির কথা থেকে বোঝা যায়। না, প্রাপ্তির কথা আমি একদমই 100বার একমত। আমরা আশা করেছিলাম যে যেভাবে নারীরা অংশগ্রহণ, বা এই মেয়েরা, তরুণী মেয়েরা অংশগ্রহণ করেছে, সেভাবে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। সেই শীর্ষস্থানে, সেই ডিসিশন মেকিং, সেই একদম মানে নারীদের পক্ষে সোচ্চার হয়ে শক্ত করে বলা, এবং বলার পরে সেখানে কোনো অ্যাকশন নেওয়া, সেই প্রক্রিয়াটা আমরা আসলে মিসিং। এটা একদম সঠিক কথা বলেছে উর্মির। আপনার যে প্রশ্ন, এটা আশঙ্কা আমাদের অনেকেই, কিন্তু এটা আবার আমরা আশা করছি যে ঠেকাবে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র, লিঙ্গ নাই, ঠেকাতেই হবে, না হলে আমাদের সব অর্জন নষ্ট যাবে। আমরা তো সেই জায়গায় যাওয়ার জন্য আন্দোলন করি নাই, বা জনগণ ছাত্র করেন, আমরা করেছি বৈষম্য। বারবার কেন শাহিনানম আমরা আসলে এই শিক্ষার্থীদের উপরেই বারবার কেন এই দায়িত্ব চাপিয়ে দিচ্ছি? না, দায়িত্ব বলছি না, আমি বলছি ওদেরকে সোচ্চার থাকতে হবে। দায়িত্ব হলো যারা একদম পলিসি মেকিং লেভেলে আছে, শীর্ষস্থানে, তাদের মাথার মধ্যে আসতে হবে এবং আগে থেকে বুঝতে হবে যে এটা হতে পারে। এবং যদি অন্তর্বর্তী সরকার যারা উপদেষ্টা, তাদের মধ্যে তাদের তো মনোভাব আমাদের কাছে পরিষ্কার করতে হবে যে ওরা কোথায় আছে। কিছু কিছু কথাবার্তা আমরা যে ফেসবুকে দেখছি, পাবলিকলি দেখছি, আমাদেরকে আসলে একটু সংকীর্ণ করছে। এটা আসলে কতখানি তাদের মত, এখনই এটা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করতে হবে, না হলে এটা আউট অফ কন্ট্রোল হওয়ার একটা। আমি একটা বিরতির সময় পৌঁছে গেছি। প্রাপ্তি, আমি ফিরবো আমি আপনার কাছে একটা বিরতির পর, একটা বিরতি থেকে আসছি। অন্য পক্ষে একটা বিরতি, এবার সাথেই থাকুন।
আবারও স্বাগত। অন্য পক্ষে আজ কথা বলছি নতুন সরকার কি নারীর প্রতি বৈষম্যহীন এই বিষয়ে। প্রাপ্তিতাপসী, আপনার কাছে প্রশ্ন কি যে এই প্রোগ্রাম আমি যতদিন ধরে করছি একই কথা আমি বলি যে নারীর ভয়েস শোনা যায় না, নারীর ভয়েস শোনা যায় না। হ্যাঁ, সব ক্ষেত্রে নারীকে পিছিয়ে রাখা হয়। শাইনা নাম অনেকবার এসছেন এই প্রোগ্রামে, একই কথা আমরা বলি। এখন তো বৈষম্যহীন একটা সমাজ গড়ার আসার কথা, এখনও আপনি একই কথা বলছেন। তাহলে আসলে আমরা কিভাবে, অথবা আসলে আমাদের পথের রেখাটা কি হওয়া দরকার, কিভাবে আমাদের চলাও দরকার, কোন আন্দোলনে আবার নামা দরকার যাতে এই বিষয়গুলো আর বৈষম্যহীন না থাকে? আসলে নারীর যে লড়াই, নারীর অস্তিত্বের যে লড়াই, নারীর নিজেকে জানান দেওয়ার যে লড়াই এবং পুরুষতন্ত্রের পিতৃতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই তো আজীবনই আমরা করছি। আমরা যেরকম বলছিলাম যে আপনারা করেছেন, আমরা করছি, হয়তো আমাদের পরের জেনারেশনও করবে। এখন প্রশ্নটি হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে এত কথা বলে আমরা আসলে কি, যে আজকে আমাদের যে শিরোনামটি, যে আমরা কি আসলে বৈষম্যহীন হতে পেরেছি কিনা, প্রশ্নটি হচ্ছে যে এটির উত্তর তো জানতে হলে আমাদের একটু ভবিষ্যতের দিকে তাকাতেই হবে যে আসলে কি হবে, অপেক্ষাও করতে হবে। কিন্তু আমরা দেখি তো বর্তমানের পদক্ষেপ, বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, বা আসলে নারীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে কিনা। এখন যে কথাটি আমি আগে বলছিলাম, নারীকে আপনার তো সামনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। নারী তার নিজের জায়গা থেকেই, ছাত্রীরা তার নিজের জায়গা থেকেই তারা তাদের জন্য কাজ করছে, তারা তাদের কথা বলছে। সমস্যাটি হচ্ছে আপনি আপনার ডিসিশন প্ল্যানিংয়ে, ডিসিশন মেকিং বডিতে নারীদেরকে অন্তর্ভুক্তিকরণ যে করছেন, সেখানে কি নারীর আসলে কোনো এজেন্সি আছে কিনা, নারী আসলেও তার নিজের কথাগুলো বলতে পারছে কিনা। আমরা তো দেখে বলতে পারছে না, নারী তো শুধুমাত্র কারো শিখিয়ে দেওয়া বলেই আউড়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আপনি হচ্ছে তনু হত্যার কথা আমরা এতদিন ধরে বলে আসছি, এতদিনেও কিন্তু তনু হত্যার কোনো বিচার আমরা দেখিনি, কারণ তনুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ আছে যাদের প্রতি, তারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তো যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না। তার পরবর্তীতে আপনি দেখুন গণপরিবহনে কিংবা সকল জায়গায় নারীর প্রতি যে নিরাপদ পরিবেশ, সেটি বলতে 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 আমার মনে হয় স্বাধীনতার পর থেকে আমরা সকলেই এটি দাবি করছি, কিন্তু কেন এখন এটি হচ্ছে না? কারণ নারীকে আটকে রাখতে পারলে, নারীকে হচ্ছে সেকলে বেঁধে রাখতে পারলে সকল সমাজের, সকল পিতৃতন্ত্রের হচ্ছে শান্তি এটাতেই। এবং এর পাশাপাশি আপনি শাহিন আপা যেরকম আইনের কথাগুলো বললেন, বাংলাদেশের যে সাক্ষ্য আইন 1872 সালের, সেটি সংশোধিত হয়েছে, কিন্তু তারপরেও সেই আইনের 146-এর 3 ধারায় ভিকটিম ব্লেমিং ধারা একটি রয়ে গেছে, যে আপনি আদালতে বিচারকের অনুমতি সাপেক্ষে নারীকে বিভিন্ন ধরনের বাজে প্রশ্ন করতে পারেন যেটি তার চরিত্রের সাথে সম্পর্কিত এবং তাকে হচ্ছে দুশ্চরিত্রা প্রমাণ করা যায় ইত্যাদি। হ্যাঁ, ওটা আমরা ধর্ষণ আইনে ওটা বাদ হয়ে গেছে। কিন্তু 146(3)-এ এটির এই ধারাটি আছে যে আপনি বিচারকের অনুমতি সাপেক্ষে এই প্রশ্নটি করতে পারেন। অর্থাৎ একই বিষয় কিন্তু চলবে, শুধু বিচারকের অনুমতি পাহারাদার হিসেবে কাজ করবে। এটা তো ধরেন শুধু আইনের বিষয়। আমি বলছি যে সার্বিকভাবে যেটি আপনি বলছিলেন যে নারীকে আলাদা করে দেখানোর কিছু নাই, কিন্তু নারীর ভয়েসটা ঠিকঠাক মতো তার যতটুকু দরকার পাওয়ার কথা সেইটুকু সে পাচ্ছে কিনা, আপনি সেখানে মিসিং কোনো মনে হচ্ছে কিনা যে হ্যাঁ এখনো হচ্ছে না? দেখুন, মিসিং বলতে হলে আসলে তো পুরো জায়গায় আপনি হচ্ছে, আমি যেরকম যৌন নিপীড়ন বিরোধী সেলগুলোর কথা বলছিলাম, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলগুলোর দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে সম্পূর্ণ অকার্যকর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, আমরা ফাইরুজ অবন্তিকার কথা দেখেছি যে তাকে হচ্ছে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়েছে তাই বিচার না পেয়ে। সেই জায়গা থেকে কর্মক্ষেত্রে সকল জায়গায় যেখানে নারীর প্রতি যৌন নিপীড়ন বিরোধী সেলটা কার্যকর থাকার কথা ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা গণপরিবহনে আপনি ভিকটিম ব্লেমিং থেকে শুরু করে সকল জায়গায় আপনি দেখবেন যে কোথাও নারীর প্রতি নিরাপদ পরিবেশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং সামাজিকভাবে সবচেয়ে বড় কথা, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের, যেটা নিয়ে আমাদের শঙ্কা হচ্ছে, সামাজিকভাবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি আসলে আমাদের কি? এই বিষয় কিন্তু আগেও ছিল একদমই। হ্যাঁ, এই যে সমাজে যে মিসোজিনির যে ব্যাপারটা, নারী বিদ্বেষ, সেটা যেভাবে স্প্রেড করছিল, সেটা এখন আর একটু বেড়েছে কিনা আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন আসবো। শাহিনা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে টোকেনিজমের কথা বলছিলেন প্রাপ্তিতাপসী, এবং একই সাথে দেখেন সবাই সবার দাবি নিয়ে নেমে গেছে। এখন আমরা প্রতিদিনই দেখি কোনো না কোনো দাবি নিয়ে সচিবালয়ে। হ্যাঁ, নারীদের দাবি কি? নারীদের দাবি যে তারা তাদের প্রপার রিপ্রেজেন্টেশন আমরা চাই, যে কথা প্রাপ্তি বলছে যে আমরা টোকেনিজম চাই না এবং তাদেরকে সামনে নিয়ে যাওয়ার এত দরকার নেই, কিন্তু নারীর যে কথাগুলো আছে এটা প্রপার রিপ্রেজেন্টেড হয়ে সেখানে অ্যাকশন নেওয়া হচ্ছে, সেটাই আমরা চাই, যে অ্যাকশন নিতে হবে। এবং এই যে বৈষম্য, এই যে নারী প্রতি সহিংসতা, এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ওয়ার্ক প্লেসে, বাড়িতে পারিবারিক নির্যাতন, এই সব কিছুর মূল জায়গায় রয়েছে কোনো লেভেলের জবাবদিহিতা নাই। যত ইনস্টিটিউশন সেট আপ করা হয়েছে, এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টে যে কোর্টের, বাই দ্য ওয়ে কোর্টের অর্ডার আছে কিন্তু আইন এখন হয়নি, সেটাও আমাদের একটা দাবি। কর্মক্ষেত্রেও নেই, কোথাও কাজ করছে না কেন? একজন যার
একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে যে ওটা করবে না ওকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কেন, কারণ একদম সিম্পল কথা। সো আমি মনে করি, তার মানে আমি একটু ধরিয়ে দিই, তার মানে এর আগের সরকার এই জিনিসটা করেছেন কিন্তু তারপরে ফলো আপটা করেন নাই। একদমই না, একদমই না, মানে শুধু নাম কাগজে জিনিসটা। প্রত্যেকটা কমিটি আছে, বাল্যবিবাহ রোধ করা একদম একদম পরিষদ, প্রত্যেকটা আছে, ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে উপজেলা একটা কমিটি, যেখানে আমাদের বেসরকারি সংগঠন গিয়ে এটা ধাক্কা দেয়, তাই করে তখন শুধু কাজ করে, কেন তার আগে করে না। তার মানে আমরা কিভাবে, আমার কথা হলো দুইটা জিনিস, একটা হলো যে মন মানসিকতার মধ্যে বেসিক জায়গায় পরিবর্তন আমরা খুব একটা দূরে আগাই নাই। আই এম ভেরি সরি টু সে, নারীর সম্মান, নারীর মর্যাদা বাড়িতে এবং বাইরে দুটাই নাই। তার মানে কোনো রকমের ন্যাশনাল ক্যাম্পেইন করা হয় নাই যে নারীকে সম্মান করো, নারীকে মানুষ হিসাবে দেখো, নারী, এটা তুমি জানো আমাদের ক্যাম্পেইন মর্যাদায় গড়ি সমতা আমরা চেষ্টা করেছি করতে, এটা প্লাস অনেক অনেক ইনস্টিটিউশন একসঙ্গে কাজ করতে হবে নারীর প্রতি বৈষম্য, এটা বিচার ব্যবস্থা, এটা আইন শৃঙ্খলা, এখানে স্বাস্থ্য, এখানে শিক্ষা, এখানে মিনিস্ট্রি অফ উইমেন অ্যাফেয়ার, মকা, মহিলা বিষয়, এখানে একটা বড় রোলও রয়েছে, প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল সাপোর্ট। এই সবগুলো যদি একসঙ্গে কাজ না করে নারীর প্রতি বৈষম্য, শুধু এক লাইন দিয়ে বা শুধু একটা কোনো নির্দেশ দিয়ে এটা হবে না। প্রাপ্তি, আপনার কাছে যেটা জানতে চাইতাম, যেটি আসলে বলছিলেন শাহিনা আনাম, যে বা এর আগে আপনার সাথে যে কথাটা বলছিলাম, মিসোজিনি বা যে না বিদ্বেষ, সেটা আমরা আগেও দেখেছি, আগের সরকারের আমলেও দেখেছি, এখনও দেখেন যে কোনো কিছুই ঘটুক না কেন কোনো না কোনোভাবে নারী বিদ্বেষ একদিক দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে ঠিকই বের হয়ে যায়। তার মানে পরিস্থিতির পরিবর্তন কি আসলে আন্দোলনের মাধ্যমে হয়, নাকি এটার জন্য আসলে একটা আরও বড় কিছু, আরও ভেতর থেকে একদম শিকড় থেকে কোনো কিছুর পুষ্টি দরকার, কোনো কিছু নির্ধারণ দরকার? দেখুন, আপনি ততক্ষণ পর্যন্তই একজন পুরুষের পছন্দনীয় হবেন যতক্ষণ পর্যন্ত আপনি পুরুষের বলে দেওয়া কথাগুলো বলবেন এবং তার পছন্দ মতো কথাগুলো বলবেন। তো সেই জায়গা থেকে যখনই নারী এমন কিছু বলেন যেটি আসলে আমাদের পিতৃতন্ত্রের, পুরুষদের, কিংবা আমি আক্ষরিক অর্থে যেটাকে বলছি যে আমাদের সমাজ ব্যবস্থার, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার পছন্দ হয় না, তখনই কিন্তু ওই নারীটিকে আমরা আর পছন্দ করি না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নারী বিদ্বেষ একদম ভেতর থেকে, মন মানসিকতার কথা বলছিলেন, একটা মিনিট ধরিয়ে দেই প্রাপ্তি, ধরেন আপনি যখন আন্দোলন করেছেন তখন আমার মনে হয় যে আপনি অনেকের অনেক প্রিয় ছিলেন, এখন যদি আপনি আলাদা করে আপনার অধিকারটুকু চান, একই রকম প্রিয় থাকতে পারবেন? আমার মনে হয় আমি যখন আন্দোলন করেছি তখন আমি অনেকের প্রিয় ছিলাম না, কারণ আমি কখনোই মুখ বন্ধ করে থাকিনি। সেই জায়গা থেকে এখন যদি আমি নিজের অধিকারের কথা বলছি, নারীর অধিকারের কথা বলছি, আমাদের সুরক্ষার কথা বলছি, সেটা দিনে রাতে যখনই হোক না কেন, তখন তো আমি আরও প্রিয় হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা রাজপথে দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম করছি, এবং এটাকে কিন্তু আমি শুধু একটা আন্দোলন বলবো না, যেটি আপনি বলছিলেন যে ভেতর থেকে পরিবর্তনের জন্য দীর্ঘ সংগ্রাম প্রয়োজন, দীর্ঘ বিপ্লব প্রয়োজন, এবং এটি আমাদের আগের জেনারেশনের আমরা দেখেছি যে আমাদের নারীরা করে এসেছেন, একদম রোকেয়া থেকে যদি আমি বলি, তারা করে এসেছেন, এবং সেই সংগ্রাম কিন্তু আমরাও চালিয়ে যাচ্ছি। এবং এটির সাথে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। রাষ্ট্র ব্যবস্থা নিজে যদি নারী বিদ্বেষী মনোভাব লালন করে, এবং রাষ্ট্র ব্যবস্থা যদি এই ধরনের নারী বিদ্বেষী আইনগুলোকে, কিংবা নারী বিদ্বেষী সংস্থাগুলোকে, কিংবা নারী বিদ্বেষী আমরা যাদেরকে জানি যে তারা চিহ্নিত নারী বিদ্বেষী, তাদেরকে যদি লালন করে রাখে, নারী বিদ্বেষী শিল্পপতি বলেন, নারী বিদ্বেষী ব্যবসায়ী বলেন, যারা নারীর প্রতি নিপীড়ন করে, তাদেরকে প্রত্যেকটা স্তরে, আমরা হচ্ছে বসুন্ধরা গ্রুপের কথা দেখতেই পাচ্ছি, তাদেরকে হচ্ছে যদি লালন করে রাখে, তাহলে তো আসলে নারীর যে পরিবর্তন, আমরা যে সমতার কথা বলছি, মর্যাদার কথা বলছি, নারীর অধিকারের কথা বলছি, সুরক্ষার কথা বলছি, এটার কোনো পরিবর্তনই আসবে না। পরিবর্তনটি আসতে হবে রাষ্ট্র ব্যবস্থার কাছ থেকে, সমাজ ব্যবস্থার কাছ থেকে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আন্দোলন, বিপ্লব, এই যে গণ ক্যাম্পেইনের কথা বলছিলেন, এগুলোর মধ্য দিয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে নারীর প্রতি সম্মান শুধু নয় যে আমি আজকে আমার নারী, আমার মা, আমার বোন, তাই আমি তাকে সম্মান করব, এগুলো তো একদমই নয়। বরঞ্চ আপনি নারীকে তার এজেন্সি গ্রহণ করে, তার যে নিজের কর্তৃত্ব, নারীর কর্তৃত্ব গ্রহণ করে আপনি তাকে হচ্ছে আলাদা একজন মানুষ হিসেবে সম্মান করবেন, এটি তো আমরা সকলে চাই। এবং তার সিদ্ধান্ত গ্রহণ করার যে একটা জায়গা, একদম তার সিদ্ধান্ত একা তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে। এবং এই যে নারী পারে না, এটা ওটা পারে না, সে ডিপেন্ডেন্ট, সে মানে নিজে বলতে পারে না, এই জায়গা থেকে না বের হলে হবে। তার মানে গণ ক্যাম্পেইনের কথা আপনারা বলছেন, যেহেতু এখন একটা আন্দোলনের পরে আমরা একটা মোটামুটি স্থিতিশীল সময়ে যদি আমরা আসতে পারি। আমি অ্যাকচুয়ালি এই কথাও মানে আমাদের প্রধান উপদেষ্টাকে বলে এসেছি যে আপনারা একটা ক্যাম্পেইন করেন, যে কি, তার মানে আমাদেরকে এখন আরও বড় কাজে নামতে হবে। ধন্যবাদ প্রাপ্তি, তাপসী, এবং ধন্যবাদ শাহিনা আনাম, দুজনকেই সময় দেওয়ার জন্য অন্য পক্ষকে। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।